নদী হলো একটি স্বাভাবিক জলধারা। এটি সাধারণত পাহাড় থেকে উৎপন্ন হয়। নদীর প্রধান কাজ ক্ষয় ও বহন। আমরা ভূগোলের ক্লাসে খুব একটা ছোট্ট বিষয় জানবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে এই বিষয়টি ভালো করে শুনো। ভালো করে মনোযোগ সহকারে শুনলে এরপরে যে আবার দ্বিতীয়বার পড়তে হবে এটা আমার মনে করি না। কারণ এত সহজ সরল ভাষায় বোঝানো হয় যে এখানে আমরা যদি কর্ণপাত করে খুব লক্ষ্য স্থির রেখে কর্ণপাত করে শুনি তাহলে কিন্তু সহজেই আমরা এই ক্লাসের মধ্যে সমস্ত পড়া আয়ত্ত করতে পারবো। তাহলে আজকে টপিক হচ্ছে কি, যে নদী। নদীর উৎপত্তি, নদী কাকে বলে, নদীর কাজ কি, নদীর উৎপত্তি কোথা থেকে হয়, এ সম্বন্ধে আমরা বিস্তারিত একটু জানবো ছোট্ট খুব অল্প ভাষায় অল্প সময়ের মধ্যে। প্রথম হচ্ছে কি নদী। নদী কি? নদী আমরা সাধারণত জানি যে উঁচু ঢালু থেকে যে জলধারা বা যে জলধারা নিম্নগামী বা মাটির নিচের দিকে, ভূমির নিচের দিকে যে গড়িয়ে যায়, যে ধারাটি তৈরি হয় সেটাকে বলে নদী। আমরা এটা সিম্পল সাধারণভাবে জানি যে নদী, এটাকে বলে কি নদী। এবং নদীর কাজ হয় সাধারণত তিনটি। একটা হচ্ছে কি ক্ষয় কার্য, একটা হচ্ছে বহন কার্য, একটা হচ্ছে সঞ্চয় কার্য। কিন্তু বইয়ের ভাষা হচ্ছে একটু আলাদা। আমরা বইয়ের ভাষা যদি দেখি তাহলে কি নদী কাকে বলে, এর উত্তর কি, যে ভূপৃষ্ঠের উপর দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত যে জলধারা একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে প্রবাহিত হয়ে অবশেষে সমুদ্র, হ্রদ বা অন্য কোনো নদীতে গিয়ে মিশে তাকে নদী বলে। ঠিক আছে? তাহলে বলছে কি, যে ভূপৃষ্ঠের উপর দিয়ে স্বাভাবিকভাবে প্রভাবিত যে জলধারা একটা নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে উচ্চভূমি থেকে, অর্থাৎ কোনো উঁচু জায়গা থেকে ভূমির নিম্নগামীর দিকে প্রভাবিত হচ্ছে যে জলধারা, এবং সেটা গিয়ে বড় একটি জলাশয়, সমুদ্রে বা হ্রদে বা অন্য কোনো নদীতে মিশছে, তখন সেটাকে বলছে কি নদী। তখন সেটাকে কি বলছে, নদী। তাহলে নদীর উৎপত্তি স্থানটা জানতে হবে। আমরা তো নদী জেনে গেলাম কি, যে স্বাভাবিক ভাবে প্রভাবিত জলধারা একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে প্রভাবিত হয়ে অবশেষে সমুদ্র, হ্রদ বা অন্য কোনো জলাশয় বা নদীতে গিয়ে মিশছে, তাকে বলছে নদী। তাহলে নদীর উৎপত্তি কিন্তু পাহাড় থেকে। নদীর উৎপত্তি কোথা থেকে? পাহাড় থেকে। পাহাড়ের থেকে কিভাবে? পাহাড়ে কি থাকে? পাহাড়ে থাকে কি, এটা যদি আমরা ধরে নিলাম পাহাড়, কি এটা পাহাড়, তাহলে পাহাড় থেকে, পাহাড়ের উপরে কি থাকে? গ্লাসিয়ার্স, অর্থাৎ হিমবাহ, বরফ, তুষার পড়ে পড়ে, তুষারের বৃষ্টি বা তুষারপাত হয়ে হয়ে পাহাড়ের উচ্চতে, পাহাড়ের শিরকে সেই গ্লেসিয়ার্স বা বরফ রূপে সেই তুষারপাত জমাট থাকে। এবং এই তুষারপাতের বা হিমবাহের যখন মাত্রা অত্যাধিক হয়ে যায়, বেশি হয়ে যায়, মানে এই হিমবাহের উপরে আবার হিমবাহ পড়লো কিসের মাধ্যমে? তুষারপাতের মাধ্যমে। এবং এই তুষারপাত পড়ে পড়ে যখন হিমবাহের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, এবং এই অতিরিক্ত হয়ে যাওয়া হিমবাহ যখন চাপ সহ্য করতে পারে না, তখন সেই হিমবাহ কি হয়, সূর্যের আলোকে কনজিউম করে, চুষে, সূর্যের আলোকে শোষণ করে, বায়ুমণ্ডলের তাপকে শোষণ করে, এবং সেটা আস্তে আস্তে মেল্ট হয়। কি হয়? মেল্ট হয়। এবং আমরা জানি বরফ যখন মেল্ট বা গলে যায় তখন সেটা জলধারা প্রভাবিত হয় বা জলধারার সৃষ্টি করে। তো যখন এই হিমবাহের মাত্রা অত্যাধিক হয়ে গেল তুষারপাত পড়ে পড়ে, তখন সেই হিমবাহ সূর্যের আলোর দ্বারা একটু উত্তপ্ত হলো এবং সেটা মেল্ট হয়ে গেল, গলে গেল, এবং গলে গিয়ে সেটা জলে পরিণত হলো। এবং জলের ধর্ম হচ্ছে সবসময় উঁচু জায়গা থেকে নিচের দিকে আসা বা বয়ে যাওয়া, উঁচু থেকে নিচের দিকে বয়ে আসা। তাহলে পাহাড় হচ্ছে কি উঁচু জায়গা, হিমবাহ উঁচু জায়গা। তাহলে উঁচু জায়গাতে যখন জল হলো, সেই জল একটি ধারা নিয়ে নিচের দিকে বয়ে আসবে না? এবং এই নিচের দিকে যখন বয়ে আসবে, অনেক মাত্রায় জলের গতি থাকবে। কেন? কারণ জলের ওখানে উৎপত্তি হচ্ছে, জল সেখানে বরফ গলে গলে বা বৃষ্টি যখন হচ্ছে, সেই পাহাড় বা তুষার ধুয়ে বা সেই হিমবাহ ধুয়ে তখন জলধারা প্রভাবিত হচ্ছে নিচের দিকে। এবং এই নিচের দিকে যে প্রভাবিত হচ্ছে, সেই প্রভাবিত হয়ে একটা নির্দিষ্ট জলধারা সৃষ্টি করছে, এবং নির্দিষ্ট জলধারা সৃষ্টি করে স্বাভাবিকভাবে বয়ে যাচ্ছে, গতিশীল অবস্থায় বয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা নদী বলছি, যেটা নদীর সংজ্ঞার মধ্যে আমরা পেলাম। তাহলে কি, নদীর সংজ্ঞা জেনে গেলাম, নদীর উৎপত্তি স্থান জেনে গেলাম, নদী কি থেকে উৎপন্ন হচ্ছে সেটা আমরা জেনে গেলাম। এবার কথা হচ্ছে যে নদীর কাজ কি। প্রত্যেকটা জিনিসের কাজ রয়েছে কি? হ্যাঁ রয়েছে, নদীর কাজ রয়েছে। নদীর কাজ কি? যেমন নদীর উদাহরণ যদি আমরা দিই, গঙ্গা নদী, দামোদর নদী, তিস্তা নদী, মহানন্দা নদী, মহানদী ইত্যাদি নদী।
ইত্যাদি নদীর উৎপত্তি কোথা থেকে? হিমবাহ থেকে, পাহাড় থেকে, পর্বত থেকে। কিভাবে? মেল্ট হয়ে। কি মেল্ট হয়ে? হিমবাহ গলে গিয়ে বা মেল্ট হয়ে সেটা জলধারা, জল সৃষ্টি করে, জলধারা সৃষ্টি করে, রূপ ধারণ করে একটাই নির্দিষ্ট জলধারা দিয়ে বয়ে আসছে, সেটাই নদী। এবং সেখান থেকে নদীর উৎপত্তি কোখান থেকে? হিমবাহ থেকে, পাহাড় থেকে, পর্বতমালা থেকে। তারপরে নদীর কাজ, প্রধানত নদীর তিনটি কাজ। কয়টি কাজ? তিনটি। একটা হচ্ছে কি? নদীর ক্ষয় কার্য। ২ নম্বর হচ্ছে নদীর বহন কার্য। ৩ নম্বর হচ্ছে কি? নদীর অবক্ষেপণ বা সঞ্চয় কার্য। এটা আমরা বিস্তারিত জানি যে নদীর সঞ্চয়, নদীর ক্ষয় কার্য। ১ নম্বর কি? নদীর ক্ষয় কার্য। নদীর ক্ষয় কার্য কি? এই যে এখানে যে বরফ গলে নদীর উৎপত্তি হলো, নদী যে খুব গতিশীল অবস্থায় বয়ে আসলো, তো নদীর যে গতি রয়েছে, অতিরিক্ত গতি থাকার কারণে আশেপাশে যে নুড়ি পাথর বা বালি, মাটি, পাথর, গাছপালা যা কিছু আছে সেগুলো কি থাকবে সেখানে? থাকবে না। সেগুলি ক্ষয় হয়ে জলের সাথে চলে আসবে। তো যখন এই অংশটাতে বা এই জায়গাগুলিতে যে অবস্থায় মৃত্তিকা, মাটি, নুড়ি পাথর থাকে সেগুলো ক্ষয় হয়ে আসছে। যখন ক্ষয় হয়ে আসছে তখন কি সেখানে রূপের পরিবর্তন হচ্ছে না? সেই স্থানটার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। সেখানে যে স্বাভাবিক ভূমির রূপ ছিল সেটা বিক্রিয়া হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাই সেখানে একটা নতুন ভূমির রূপ সৃষ্টি হচ্ছে এবং নদীর দ্বারা সেই স্থানের স্বাভাবিক অবস্থাটা কেটে বা ক্ষয় হয়ে নদীর জলের সাথে চলে আসছে। তাই সেটাকে বলে কি? ক্ষয় কার্য। কি বলে? ক্ষয় কার্য। এবং তারপরে হচ্ছে কি? নদীর বহন কার্য। কি বহন করলো? এই যে এই স্থানে যে বিভিন্ন জিনিসকে নদী ক্ষয় করলো, নদীর জল দ্বারা ক্ষয় হলো, সেই ক্ষয় হওয়া জিনিসগুলি কোথায় যাবে? জলের সাথে বয়ে আসবে। এবং জলের সাথে বয়ে আসছে এই বহন কার্যটাকে বলে নদীর বহন কার্য। এই যে বয়ে আসলো ক্ষয় হওয়া পদার্থগুলি, সেটাকে বলে নদীর বহন কার্য। তারপরে তারপরে কি? নদীর অবক্ষেপণ বা সঞ্চয় কার্য। কিভাবে? যখন নদী ক্ষয় করলো, ক্ষয় করে স্রোতের দ্বারা সেটা গতিশীল অবস্থায় বয়ে আসলো এবং যখন নদী স্বাভাবিক সমতল জায়গায় পৌঁছে গেল তখন নদীর গতি স্রোতের মাত্রা কমে গেল এবং এই নদীর যখন গতি স্রোতের মাত্রা কমে যায় তখন ক্ষয় হওয়া পদার্থগুলি যে বহন হয়ে এসেছিল তখন সেই জায়গাতে কি হয়? সঞ্চয় হয়। কি? যেগুলো নদী ক্ষয় করেছিল সেখানে সঞ্চয় হয়। ঠিক আছে? তাহলে বোঝা গেল নদীর ক্ষয় কার্য, নদীর বহন কার্য এবং নদীর সঞ্চয় কার্য। এবার নদীর যে এই ৩ প্রকার কাজ, এই ৩ প্রকার কি সৃষ্টি হচ্ছে ৩ প্রকার কাজ দ্বারা? ৩ প্রকার সৃষ্টি হচ্ছে কি? নতুন নতুন ভূমির রূপ সৃষ্টি হচ্ছে। কারণ এই জায়গাতে যে ক্ষয় হলো, জায়গাগুলি ক্ষয় হলো, তো এখানে একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হলো তো। নতুন ভূমিরূপ সৃষ্টি হলো, গিরিখাত সৃষ্টি হলো। তারপরে নদী যে বহন কার্য করে, নদী বহন কার্য করে অনেকগুলা সাইডে পলি ফেললো। তারপরে কি হলো? পলি মাটির উৎপত্তি হলো, পলি জমা হলো এবং নতুন ভূমিরূপের সৃষ্টি হলো সেখানেও। কোথায়? এক ক্ষয় কার্য, যেখানে ক্ষয় করলো সেখানে আকার আকৃতি নদীর পরিবর্তন হলো। আবার যে জায়গায় এসে ক্ষয় হওয়া পদার্থগুলিকে জমা করলো, সঞ্চয় করলো, সেখানে আবার নতুন ভূমিরূপের সৃষ্টি হলো। কি কি? যেমন বদ্বীপ সৃষ্টি হয়, পাখির ডানার মতো সৃষ্টি হয়, ভূমিরূপ সৃষ্টি হয়, নদীর চর পড়ে, যেটাকে আমরা চর বলি, সেটা হচ্ছে কি? পলিযুক্ত মাটি। সেই সব মাটি হচ্ছে বা সেই সব জায়গা বা সেই সব ভূমিরূপের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফসল হয়, কারণ এই উর্বর জমি হয় বলে এটাকে কি বলে? উর্বর জমি, ফার্টিলাইট ল্যান্ড। কি বলে এটাকে? উর্বর জমি। কারণ নদীর সঞ্চয় কার্যের ফলে বা নদী যে ক্ষয় করলো, ক্ষয় করা পদার্থ দ্বারা যে নতুন ভূমিরূপ সৃষ্টি হলো, সেই নতুন ভূমিরূপে অনেক উর্বরতা থাকে, তাই এখানে ফসল ভালো হয়। তাহলে এই ক্লাসে আমরা ছোট্ট অল্প সময় খুব স্পষ্ট, সহজ, সুন্দর ভাষায় জানলাম কি নদী কাকে বলে, নদীর উৎপত্তি স্থান, নদীর কাজ। তাহলে নদীর কাজ ৩টি জানলাম এবং এই ৩টি কাজের দ্বারা নদী কিভাবে নতুন ভূমিরূপের সৃষ্টি করে সেটাও আমরা জানলাম। তোমরা খুব সুন্দর মনোযোগ সহকারে কর্ণপাত করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস শুনো, তাহলে তোমাদের আয়ত্ত হবে এবং তোমরা নিজের পড়াতে সাফল্য অর্জন করবে।